আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি ব্রহ্মপুত্রের পাড়ে ময়মনসিংহে এবং আমার সঙ্গে আছেন ময়মনসিংহের দুজন তরুণ সাইকিয়াট্রিস্ট। আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছে ডক্টর সজীব আবেদিন, সহকারী অধ্যাপক ময়মনসিংহ মিডল কলেজ, এবং আরেকজন সদস্য আছেন ডক্টর মোহাম্মদ সাজ্জাদুল কবির, সহকারী অধ্যাপক ময়মনসিংহ মেডিকেল কলেজ। দুজনেই মানসিক রোগ বিভাগে কাজ করছেন। আপনাদের দুজনকে আমার প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ডক্টর সজীব, আমি আপনাকে দিয়ে শুরু করছি। এই যে আপনারা ময়মনসিংহে কাজ করছেন অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট এবং নবীনতম সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনারা আছেন, সহকারী অধ্যাপক হয়েছেন, তো সাইকিয়াট্রিস্ট, এবং আমি জানি আপনি ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন ছাত্র, তো সাইকিয়াট্রিকে ক্যারিয়ার হিসেবে নেয়ার পিছনের গল্পটা যদি আমাদেরকে একটু শোনান। ধন্যবাদ। আসলে যখন শুরু করি মেডিকেলে ওরকমটা আসলে প্ল্যান ছিল না আসলে কেরিয়ার কোথায় করব, কিন্তু একটা সময় এমবিবিএস পাশ করার পর যখন আমার ইন্টার্নশিপ শুরু হয় তখন আসলে সাইকিয়াট্রিতে মোটামুটি যাওয়া, আসলে এমবিবিএসে আসলে কম কারিকুলামের কারণে খুব বেশি যাওয়া হয়ে ওঠেনি, তো তখন থেকে আসলে ভালো লাগাটা শুরু। তারপর আমাদের শ্রদ্ধেয় প্রফেসর স্যারের অনেকটা যত্নে আমরা যখন ইন্টার্নশিপ শেষ করি সাইকিয়াট্রি ওয়ার্ডে, তখন মনে হইতো যে আসলে এই ওয়ার্ডের কাজ করলে কিংবা এই ধরনের রুগী ডিল করলে হয়তো বা বেশি পরিমাণ আমরা যে সেবার ব্রত নিয়ে ডক্টর হয়েছি এটাতে হয়তো বা আরও বেশি মনোযোগ দিতে পারবো, সেই জন্যই আসলে এই প্রফেশনে আসা। আসলে ডক্টর সবুজ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আপনিও তো ময়মনসিংহ মেডিকেল কলেজেরই ছাত্র এবং আমি যতদূর জানি যে আপনারা দুজন ব্যাচমেট, তো আপনার যে সাইকিয়াট্রিতে ক্যারিয়ারকে নিলেন ক্যারিয়ার হিসেবে, আপনার গল্পটা একটু শুনতে চাচ্ছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন সাইকিয়াট্রির ব্যাপারে খুব একটা যে ধারণা পেয়েছি সেটা বলা যাবে না। আমরা যখন থার্ড ইয়ারে প্লেসমেন্ট ছিল বা ইন্টার্নিতে আমরা যখন ছিলাম তখন স্যারেরা আমাদের ক্লাস নিতেন। আমি তো বিধান স্যারের স্টুডেন্ট ছিলাম, আচ্ছা, সেই হিসেবে স্যারের কিছু ক্লাস আমি পেয়েছি। সেই অর্থে তো ডেফিনেটলি আপনার সৌভাগ্যবান যে প্রফেসর বিধান রঞ্জন রায়পোদ্দার স্যারের মতো একজন প্রথিতযশা সাইকিয়াট্রিস্টকে আপনারা টিচার হিসেবে পেয়েছিলেন। জি, এবং স্যারের ক্লাস আমাদের খুবই ভালো লাগতো। আর তো এখান থেকে সাইকিয়াট্রির ব্যাপারে কিছুটা ধারণা পেয়েছি। আর আমি মূলত আরও কয়েকটা ব্যাপারে আমি কেরিয়ার চুজ করেছিলাম। সেটা আমি চাকরিতে জয়েন করার পরে, আমি তো প্রায় চাকরিতে জয়েন করার 2 বছর পরে আমি পরীক্ষা দিয়েছিলাম সাইকিয়াট্রি। এটার পিছনে কারণ ছিল যে আমার এলাকাতে বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি সাইকিয়াট্রির পেশেন্ট পেতাম। ইভেন আমরা যখন ডিউটি করতাম সেখানে আউটডোরে আমরা অনেক পেশেন্ট পেয়েছি। তো এবং আরেকটা বিষয় আমি যেটা খেয়াল করেছি, বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞ তখন কম ছিল, 250 বা 300 এরকম মানুষ ছিল, যেটা দিয়ে আসলে কোনোভাবেই কাভার করার মতো ছিল না বাংলাদেশে। সেই প্রেক্ষাপট থেকে আমি যেটা চিন্তা করেছি যে এইদিকে যেহেতু মানুষ কম, সাইকিয়াট্রিস্ট কম, কিন্তু পেশেন্টের বার্ডেন অনেক বেশি, প্লাস সাইকিয়াট্রি একটু আলাদা ধরনের যেহেতু সাবজেক্ট, এবং এখানে পেশেন্ট ডিল করতে গেলে আসলে এই ব্যাপারে অভিজ্ঞতা না থাকলে সাইকিয়াট্রি পেশেন্ট হ্যান্ডেল করা যথেষ্ট কঠিন। সো সেই দৃষ্টিকোণ থেকেই আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন এবং মানসিকতা চিন্তা করে এবং বাংলাদেশে সাইকিয়াট্রি সাবজেক্টের এবং সার্ভিসের ঘাটতির কথা চিন্তা করে আমি মূলত এই ক্যারিয়ারের দিকে আগ্রহী হয়েছি। আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি যে আপনি এখন কিভাবে মূল্যায়ন করবেন যে আপনার সিদ্ধান্তটার ব্যাপারে আপনি কি এখন স্যাটিসফাইড? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি 100% স্যাটিসফাইড। কারণ আমি যে চিন্তা আমি করে এই প্রফেশনে এসেছিলাম সেই চিন্তায় আমি এখনও আছি, এবং আমি মনে করি যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে প্রেক্ষাপট থেকে চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা একেবারেই ঠিক ছিল। এবং আমি মনে করি যে এই সাইকিয়াট্রিকে এখন বিগত 8-10 বছরের সাইকিয়াট্রি যথেষ্ট এস্টাবলিশ হয়েছে, এবং মানুষের মধ্যে সাইকিয়াট্রির ব্যাপারে যে মিথগুলো ছিল সেগুলো ভাঙতেছে, সচেতনতা বাড়তেছে, পেশেন্টের ফ্লো অনেক বেড়েছে। এবং আশা করতেছি যে আরও যত মানুষ এই ক্যারিয়ারে আসবে, এই সাবজেক্টে আসবে, এটা আরও দিন দিন আরও বেশি বিস্তৃত হবে এবং ভালো করবে। থ্যাংক ইউ। ডক্টর সজীব, আপনাকে একই প্রশ্ন যে আপনি এবার আপনার সিদ্ধান্ত কিভাবে মূল্যায়ন করবেন? আমি সবুজের সাথে একমত যে আসলে আমরা যখন আসি, সবুজের ঠিক 1 বছর আগেই আমি আসি, আমি নন গভর্নমেন্ট হিসেবে আসলে এই প্রফেশনে যোগদান করি। তো দেখা যাচ্ছে যে তখন আমি যে হিসেবে যোগদান করেছি, এখন রুগী দেখে কিংবা রুগীদের সেবা করতে পেরে কিংবা সব মিলে যদি আমি চিন্তা করি যে আমার কেরিয়ার প্রসপেক্ট কিংবা একটা নবীন ডাক্তারের ক্ষেত্রে কিংবা শুরুতে যদি আমি কেরিয়ারের কথা চিন্তা করি, সেই হিসেবে খুব ভালো একটা প্রসপেক্ট এই সাবজেক্টে। কারণ
আলটিমেটলি দেখা যাচ্ছে 92% ট্রিটমেন্ট গ্যাপ কিংবা 92.3 কিংবা 7% ট্রিটমেন্ট গ্যাপ। তো এই গ্যাপটা ফিল আপ করতে হলে আসলে অনেক সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এখন যদি আমরা এইভাবে আরও আমরা যদি চলতে পারি, ইনশাল্লাহ এই সাবজেক্টের ভবিষ্যৎ খুবই ভালো। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে আমার সিদ্ধান্ত খুবই যৌক্তিক ছিল এবং সেবা করার যে আমার মানে সিদ্ধান্তটা ছিল সেটা আসলে ভালো করেই হচ্ছে এখন। থ্যাংক ইউ ডক্টর সজীব। আপনাকে আরেকটা প্রশ্ন করি যে আপনি তো এখন একজন নবীন সাইকিয়াট্রিস্ট হিসাবে ময়মনসিংহে কাজ করছেন। ময়মনসিংহ একটা পুরনো একটা বৃহত্তম জেলা এবং এরপরে এখন একটা বিভাগীয় শহর। ময়মনসিংহের আপগ্রেডেশন হচ্ছে, ময়মনসিংহ শহর আরও ব্যস্ত হচ্ছে। তো এই সমগ্র ময়মনসিংহে নিশ্চয়ই শুধু ময়মনসিংহ জেলার আশপাশ জেলা থেকেও নিশ্চয়ই অনেক পেশেন্ট আসে। তো এই বৃহত্তর ময়মনসিংহের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আপনার কি অবজারভেশনস, যে এখানে কি কি সীমাবদ্ধতা আছে বলে আপনি মনে করেন? দেখুন, এখানে আসলে আমরা ময়মনসিংহ মেডিকেলে যদি চিন্তা করি সেই হিসাবে প্রায় 4 কোটি মানুষের সেবা দিয়ে যায় এই একটা মেডিকেল। আশেপাশে যে মেডিকেল কলেজগুলো সেখানে ডাক্তার শূন্য। তো সেক্ষেত্রে এই মেডিকেলেই রুগীদের উপচে পড়া ভিড়। আচ্ছা, মানসিক স্বাস্থ্যের স্পেসিফিক্যালি যদি ধরি যে একটা ওপিডিতে প্রায় ডেইলি 70 থেকে 80টা পেশেন্ট হয়। তো 2টা রুমের ওপিডি আসলে অপ্রতুল। যদি আমি মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করি, পেশেন্টগুলো দেখতে একটু সময় বেশি লাগে। তো সেক্ষেত্রে একটু যদি আমি চিন্তা করি আরও সরকারি পর্যায়ে আরও মানে ডাক্তারের সংখ্যা বাড়ানো উচিত। এবং যদি বেসরকারি পর্যায়ের কথা চিন্তা করি সেক্ষেত্রে যে পরিমাণ খরচ কিংবা ট্রিটমেন্টের মানে সব মিলিয়ে যে ইয়েটা আসে, যদি একটা নির্দিষ্ট মানসিক হসপিটাল হইতো কিংবা স্পেসিফিক কোনো হসপিটাল হইতো তাহলে হয়তোবা এই এলাকার মানুষগুলা আরও সেবা পাইতো। যদি আমরা চিন্তা করি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের মতো যদি এখানেও ময়মনসিংহের এই জোনটাতে, যেমন ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, বিশেষায়িত কোনো একটা মানসিক হাসপাতাল, হ্যাঁ স্পেসিফিক যদি হসপিটাল হয় এই এলাকার জন্য, তো খুবই ভালো হবে আসলে। ওকে। এই ছাড়া ধরেন মানসিক স্বাস্থ্য সেবার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে সম্পৃক্ত হচ্ছে মাদকাসক্ত রোগীদের সেবা। হ্যাঁ, কিন্তু যেটি আসলে সরাসরি মানুষের মধ্যে একটা কনফিউশন আছে। তো এখানে মাদকাসক্ত রোগীদের সেটা কি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত, তাদের সেবার জন্য কোনো পৃথক প্রতিষ্ঠান সরকারি বা বেসরকারি পর্যায়ে? না, এখন বেসরকারি পর্যায়ে কিছু মানে হসপিটাল হয়েছে কিন্তু সরকারি পর্যায়ে একদমই নাই। প্লাস আমাদের ক্ষেত্রে যেটা সীমাবদ্ধতা আছে, আমরা আসলে মাদকাসক্ত রোগী কারেন্টলি আমরা লোকাল গভর্নমেন্টের অনুযায়ী আমরা ভর্তি করতে পারি না ওয়ার্ডে। তো সেক্ষেত্রে বাইরেই মোটামুটি নির্ভরতা সব হসপিটালগুলা, কিন্তু হসপিটালগুলো আমরা আসলে ওইভাবে মানসম্মত বলতে পারি না। যে পরিমাণ সেবা তাদের দেওয়া উচিত কিংবা ডাক্তারের স্বল্পতার জন্য হোক বা তাদের অনিচ্ছাকৃত হোক কিংবা তাদের অন্য কোনো সমস্যার কারণে হোক, সেটা আমরা পারতেছি না। তো সব মিলিয়ে আমরা যদি মনে করি যে এই ক্ষেত্রে আসলে ময়মনসিংহ বিভাগীয় শহর হিসাবে এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। আচ্ছা, মানসিক স্বাস্থ্য প্লাস হলো মাদকাসক্তের সেবার ক্ষেত্রে। আমি আবার আপনার কাছে আসবো ডক্টর সাজ্জাদুল কবির। আপনি আমাদেরকে বলবেন কিনা যে আপনার চোখে আরও কোনো কিছু সীমাবদ্ধতা চোখে পড়ে কিনা, বা আপনি ডক্টর সজীব আবেদিনের সঙ্গে আর কিছু যোগ করতে চান কিনা? আমাদের ডিপার্টমেন্টের পরিসীমা অত্যন্ত ছোট, 2টা রুম, এখানে মাত্র 12টা বেড। এত বড় মানে জেলা, শুধু জেলা না, এটা একটা বিভাগীয় শহরকে রিপ্রেজেন্ট করে আমাদের ডিপার্টমেন্ট। তো মাত্র 12টা বেড, আমাদের বড়জোর হয়তো বা 20-25টা পেশেন্ট আমরা এখানে অ্যাডমিট রাখতে পারি। তো এটা দিয়ে কোনোভাবেই আসলে পেশেন্টকে ম্যানেজ করা সম্ভব না, যে কারণে আমাদের এখানে পেশেন্ট হয়তো আমরা খুব বেশি দিন রাখতে পারি না, খুব দ্রুত টার্নওভার করতে হয়। তা এখানে যেহেতু অবকাঠামোগত অনেক সীমাবদ্ধতা আছে, জনবলের স্বল্পতা আছে, আমরা সবসময় চেষ্টা করছি, স্যারদের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদেরকে যেন নতুন বিল্ডিংয়ে ফ্লোর দেওয়া হয়, আমাদেরকে যাতে একটা স্পেস দেওয়া হয় যেখানে আমরা রুম আরও বেশি পাই এবং পেশেন্ট বেশি অ্যাডমিট রাখতে পারি। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেলের মানসিক রোগ বিভাগকে আরও একটু ঢেলে সাজানো এবং আর একটু বৃহৎ পরিসরে সেটিকে নিয়ে যাতে করে সার্ভিসটা দেওয়া যায়, আমি এটা মনে করছি। প্লাস আমি আরও যে বিষয়গুলো মনে করি সেটা হচ্ছে যে রেফারেল সিস্টেম, অন্য ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, ফিরে আসলাম বিরতির পর। ডক্টর সাজ্জাদুল কবির, আপনার সঙ্গে কথা হচ্ছিল বিরতির আগে এই ময়মনসিংহের মানসিক স্বাস্থ্য সেবার সীমাবদ্ধতা নিয়ে। আপনি যদি আরও কিছু বলেন এই বিষয়ে। জি, আমি যেটা অ্যাড করেছিলাম যে আমাদের এখানে অবকাঠামোগত অনেক সংকট, জনবলের সংকট রয়েছে। তাছাড়া আমাদের যেহেতু উপজেলা পর্যায়ে
এবং অন্যান্য জেলা সদর হাসপাতাল যেগুলো রয়েছে এগুলো তো অ্যাকচুয়ালি সাইকেট্রির ব্যাপারে এক্সপার্ট মানুষ আমাদের নেই, ওইরকম স্থাপনাও নেই। তো তাদেরকে যদি তো সেই ক্ষেত্রে এই সীমাবদ্ধতাগুলো আমাদের রয়েছে। তাছাড়া এই স্কুলে আমরা যেটা দেখতে পাই যে অনেক বাচ্চা স্কুল থেকে আসে, বিভিন্ন ধরনের ডিসঅর্ডার তাদের মধ্যে থাকে। তো স্কুলেও কিন্তু এখন মানসিক স্বাস্থ্য সেবার উপরে যদি স্কুল থেকে কিছু করা যায় কোনো ধরনের, তাহলে কি ধরনের কিশোর কিশোরী লেভেলে কি ধরনের সমস্যা নিয়ে আসে? আমরা সাধারণত যে সমস্যাগুলো এখন পাচ্ছি, এই আরবানাইজেশনের যুগে অ্যাকচুয়ালি মানুষের যেহেতু বিচরণের অনেক অভাব রয়েছে, স্পেস না পাওয়ার কারণে, বাবা মা ব্যস্ততার কারণে, বাচ্চাদেরকে সময় না দেওয়ার কারণে বাচ্চাদের মধ্যে এখন অ্যাটেনশন ডেফিসিট যে ডিসঅর্ডার আমরা যেটাকে ADHD বলি, এটার প্রবণতা বেশি। তাছাড়া যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, অটিজম থাকে, তাছাড়া আচরণগত যে ডিসঅর্ডারগুলো আছে যেমন কন্ডাক্ট ডিসঅর্ডার, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারগুলো খুব বেশি ইদানিং পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের ব্যাপারে যে সার্ভিসের ঘাটতি, আমরা আচরণগত আসক্তি এগুলো কেমন দেখেন? বিভিন্ন রকম ডিভাইস আসক্তি, ইন্টারনেট আসক্তি বা বিভিন্ন গেমিং আসক্তি, এগুলো কেমন দেখেন? এগুলো আমরা অনেক পাই এগুলো, এবং এই ধরনের ডিসঅর্ডারের জন্য অ্যাকচুয়ালি মানুষ অনেক সাফার করে। এটা যেমন পেশেন্টদের যেমন একাডেমিক সাফার হয়, তাদের একাডেমিক হ্যাম্পার হয়, একইভাবে তাদের ওই টেম্পার ট্যান্ট্রাম বা রাগের কারণে তারা যেমন দুর্ব্যবহার করা, ভাঙচুর করা, এবং ফ্যামিলিয়াল রিলেশনশিপ, তারপরে ফ্রেন্ড সার্কেল মেনটেন করে, এগুলো তাদের অনেক প্রবলেম হয়। তো এদের যে সার্ভিসটা অ্যাকচুয়ালি রুট লেভেলে অনেক সংকট রয়েছে আমি যেটা মনে করি। আচ্ছা, তো ডক্টর সজীব আবেদিন, আপনার কাছে আবার আসছি। এই যে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হলো, তো সমাধান নিয়ে আপনি কিছুটা আলোচনা করবেন কিনা? হ্যাঁ, যদি আমি ডক্টর সুবোধের সাথে বলতে চাই যে আসলে এই যে সমস্যাগুলো মানে আমরা বলতেছিলাম, আসলে সমাধানের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে আসলে ওয়াইডার পার্সপেক্টিভ নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আসলে একদম একটা গ্রাম থেকে শহর পর্যন্ত, শহর থেকে জেলা শহর, জেলা শহর থেকে বিভাগীয় শহর পর্যন্ত, এভাবে চিন্তা করতে গেলে দেখা যায় যে আমাদের যে লোকবল, এই লোকবল দিয়ে এখন আসলে সম্ভব না। সেক্ষেত্রে আমরা টেলিসাইকেট্রির উপর গুরুত্ব দিতে পারি। আচ্ছা, যেমন স্বল্প পরিসরে যদিও কিছু টেলিসাইকেট্রি আমাদের অ্যাভেলেবল, কিংবা শহরগুলোতে ময়মনসিংহ মেডিকেল কলেজে যেমন টেলিসাইকেট্রির ইকুইপমেন্ট আছে, কিন্তু আমরা যথেষ্ট লোকবলের অভাবে আমরা এগুলো চালু করতে পারি না ঠিকমতো। কিংবা আমি কিছুদিন আগে নেত্রকোনা মেডিকেলে ছিলাম, সেখানে ছোট্ট একটা মনস্বাস্থ্য কেন্দ্র নামের ছোট্ট একটা কেন্দ্র আছে, যেখানে দূরবর্তীভাবে টেলিসাইকেট্রি চলতেছিল, কিন্তু যেটার খুব মানুষের প্রতি সচেতনতার অভাবও হচ্ছিল না। পাশাপাশি যে আমাদের যে ডাক্তার সোসাইটির ভিতরে, এর ভিতরে সচেতনতা যথেষ্ট অভাব ছিল, যার কারণে আমরা যথাযথভাবে রেফার করতাম না, কিংবা এই রেফারাল সিস্টেমগুলো আসলে ঠিকমতো গড়ে উঠতো। আর যেটা ছিল স্টিগমাটাইজ করা, যে আসলে এখানে গেলে হয়তো বা পাগল ভাববে। তো এই জিনিসগুলো আমরা দেখছি। যদি আমরা এটা বলতে চাইছেন উপজেলা পর্যায়ে যে সমস্ত চিকিৎসকরা আছেন, জেলা পর্যায়ে যে সমস্ত চিকিৎসকরা আছেন, হ্যাঁ, এদের তাদেরকে একটা টেলিসাইকিয়াট্রিক নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্কিং করা, তাদেরকে এক ধরনের সুপারভিশনের মাধ্যমে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে চিকিৎসা সেবা দেবেন। যদি প্রয়োজন হয় আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, বা আপনারা তাদেরকে কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশন তাদেরকে সাপোর্ট, সার্ভিস, সাজেশনস আপনারা দিতে পারবেন, বা এখানে হয়তো একটা প্রপার রেফারেল সিস্টেমও ডেভেলপ করবে। আর কিছু কি আপনি যোগ করতে চান? এর সাথে সাথে যদি আমরা চাই যে আমাদের আরও একটু মানে লোকবল আরও একটু বাড়ানো উচিত, যা আছে এখন এক্সিস্টিং যে ম্যান পাওয়ার আছে, এটা দিয়ে আসলে টেলিসাইকেট্রি সহ হসপিটাল ম্যানেজমেন্ট খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সাইকোলজিস্টের অভাব আছে, সাইকিয়াট্রিস্টের অভাব আছে, সব মিলে আসলে আমরা যদি সব কিছু ওভারঅল কাভার করতে যাই আরও। এটা তো গেল অনেকটা সরকারি পর্যায়ে, আপনারা আসলে দুজনই সরকারি পর্যায়ে আপনারা মানসিক রোগের চিকিৎসক, কিন্তু বেসরকারি পর্যায়ে কি কি করা যেতে পারে এই ব্যাপারে আপনি কিছুটা আলোকপাত করবেন কিনা? হ্যাঁ, যদি আমরা পাবলিকের সাথে একটা সরকারের সাথে পাবলিকের সাথে মানে একজন লিয়াজও করতে পারি, যদি আমরা একটু আগাইতে পারি, যে আমরা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন এখন পর্যন্ত ময়মনসিংহ শহরে আলাদা করে সাইকিয়াট্রির কোনো প্রতিষ্ঠান মানে বেসরকারি পর্যায়েও নেই। আমরা যেটা একটু আগে বলতেছিলাম যে সরকারি পর্যায়েও একটা দরকার ছিল, বেসরকারি পর্যায়েও নেই। তো সেক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র মাদকাসক্তির জন্য আছে, কিন্তু এরকম মানসিক হাসপাতাল বলতে এরকম তেমন কিছু একটা নেই ময়মনসিংহ শহরে। তো এটা আসলে এই যে আমি বলতেছিলাম যে 4 কোটি মানুষের সেবা দিয়ে থাকে একটা ক্যাচ আপ জোন, যে পুরা 4 কোটি মানুষের এই জায়গাটাই আমাদের আসতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রাইভেটলিও যদি কিছু ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রেও অনেকটা মানে ভালো হেল্প হবে। যদি আমরা অনুদান দিয়ে হোক, তার মানে পাবলিককে প্রাইভেটলি যদি আমরা একটু তাদেরকে ইনসেন্টিভ দিয়ে হোক, যেভাবে হোক না কেন, আমরা যদি তাদেরকে
মানসিক সেবায় মানে যোগ করাইতে পারি তাহলে অনেকটাই উপকার হবে আসলে। থ্যাংক ইউ ডক্টর সাজ্জাদুল কবির। এবার আপনার কাছে আবার আসছি, আপনি আর কোনো কিছু যোগ করবেন কিনা? আপনি পার্টিকুলারলি শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আলোচনা করছিলেন। যে আমি আরও কয়েকটা পয়েন্ট হাইলাইট করতে চাই, যেমন একটা হচ্ছে শিশু কিশোরদের ব্যাপারে এখন যদি স্কুল বেসড একটা প্রোগ্রাম করা যায়, এটা ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমাদের মেন্টাল হেলথ পলিসিতে কিন্তু স্কুল মেন্টাল হেলথের কথা বলা আছে, কিন্তু এই রিলেটেড কোনো প্রোগ্রাম আমরা এখন পর্যন্ত চালু করতে পারিনি। স্কুল বেসড প্রোগ্রাম যদি আমরা যদি প্রতিটা স্কুলে যদি আমরা বিশেষ করে মেন্টাল হেলথের উপরে মানে অভিজ্ঞ এমন কোনো লোক, যেমন সাইকোলজিস্ট হতে পারে, আমরা যদি ব্যবস্থা করতে পারি, তাহলে প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের যে কোনো ধরনের আচরণগত সমস্যা, কোনো অস্বাভাবিকতা, সেটা সঠিকভাবে নির্ণয়ন করা এবং সেটা রেফার করা, প্রয়োজনে ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে পাঠানো, সেটা কিন্তু করা যেতে পারে। যেহেতু এত বড় এরিয়া, সেখানে এতগুলো স্কুল, বাচ্চা আছে এবং অনেক সময় দেখা যায় টিচাররাও সচেতন না, বা অনেক সময় বাবা মা বুঝতে পারেন না যে এটা আসলে একটা প্রবলেম। তো সেক্ষেত্রে এটা দ্রুত আইডেন্টিফাই করা এবং সমাধানের জন্য স্কুল বেসড প্রোগ্রাম চালু করা উচিত, যেখানে মনোবিদের মানে ব্যবস্থা করা যেতে পারে। আমি আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেহেতু বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা অনেক বেশি, তো সেক্ষেত্রে সেরকমভাবে বাংলাদেশে মাদকাসক্ত নিরাময় যে প্রতিষ্ঠান আমাদের দেশে খুব কম, সরকারিভাবেও সেটা যথেষ্ট স্বল্প, এবং আমরা যদি বেসরকারি পর্যায়ে বলি সেটারও অনেক স্বল্পতা রয়েছে। বর্তমান সরকার একটা উদ্যোগ নিচ্ছেন যে প্রতিটি বিভাগীয় শহরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র হবে। তো আমরা চাচ্ছি যে এটা যদি যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হয়, তাহলে অন্তত মাদকাসক্ত যারা রোগী রয়েছেন তাদের জন্য একটা ভালো সুখবর হতে পারে। আরেকটা ব্যাপার আমি মনে করি, সাম্প্রতিককালে আমরা যেটা দেখতেছি যে বিভিন্ন মেডিকেল কলেজে যারা মেডিকেলের স্টুডেন্টদের মধ্যেও নানান ধরনের, সেটা একাডেমিক প্রেশার হোক, ব্যক্তিগত কারণে হোক, নানান কারণে স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক ইলনেস আমরা দেখতে পাই। সেটা ডিপ্রেশন হোক, সিজোফ্রেনিয়া হোক, কিংবা পার্সোনালিটি ডিসঅর্ডার বা অন্য যে কোনো ইস্যু হোক। সেক্ষেত্রে অনেক সময় আমরা যেহেতু আসলে সবাইকে কাভার করা কঠিন হয়ে যায়, অথবা অনেক সময় স্টুডেন্টরা বিভিন্ন কারণে, স্টিগমার কারণে হোক বা নিজেদের অন্য নানান কারণে হোক, তারা সহজে কনসাল্ট করতে পারেন না বা কনসাল্ট করতে চান না। তো সেক্ষেত্রে মেডিকেল কলেজগুলোতে যদি মানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অন্তত সাইকোলজিস্টের ব্যবস্থা করা যায়, তাহলে স্টুডেন্টদের যে কোনো ধরনের ইস্যুতে তারা প্রাথমিকভাবে সাইকোলজিস্টের একটা কনসাল্ট করতে পারেন, যা পরবর্তীতে ট্রিটমেন্টের প্রয়োজন হলে আমাদের কাছে আসতে পারেন। তো আমি মনে করি মেডিকেল কলেজগুলোতে যদি সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া যায়, যারা হচ্ছে সাইকিয়াট্রি বিভাগের তত্ত্বাবধানে থাকবেন, সেটা স্টুডেন্টদের জন্য উপকারী হবে। থ্যাংক ইউ। আমি আপনাকে এর সঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই, যে আপনি জানেন যে আগামী সেপ্টেম্বরে কিন্তু আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হবে, এবং প্রত্যেক বছরেরই 10 সেপ্টেম্বর আমরা সেটা পালন করে থাকি। তো এদিকে এখন আপনি এই গোটা ময়মনসিংহে আত্মহত্যা বা সেলফ হার্মের চিত্রটা কেমন? এই ধরনের পেশেন্ট আপনারা কতটা পান, বা এদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কি? যে সেলফ হার্ম, আত্মহত্যা প্রবণতা, এগুলো একেবারে কম নয়, আমরা অনেক পাই। বিশেষ করে আমরা হসপিটালে আমরা যেটা পাই, ইএনটি ডিপার্টমেন্ট থেকে প্রায় আমাদের কাছে রেফার করা হয় হ্যাঙ্গিংয়ের পেশেন্ট, সুইসাইডাল কাট থ্রোট ইঞ্জুরি, কিংবা এমনিতেও অনেক পেশেন্ট আমাদের কাছে আউটডোর বেসিসে আসে বিভিন্ন কারণে, যেমন সেটা বিভিন্ন ডিপ্রেশন থেকে আসে, সাইকোটিক প্রবলেম থেকে আসে, সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার। এই পেশেন্টের সংখ্যা কিন্তু একেবারে কম নয়। তো আত্মহত্যা প্রতিরোধ করতে গেলে আসলে এটা বেশ বড় পরিসরে আসলে আমাদের কাজ করতে হয় এখানে, যেমন আত্মহত্যার প্রতিরোধ থেকে শুরু করে, এবং আত্মহত্যা পেছনে যে ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসঅর্ডার দায়ী, সেগুলো সঠিকভাবে নির্ণয় করা এবং তাদেরকে সঠিকভাবে কাউন্সেলিং করা, নির্ণয় করার পরে সঠিকভাবে ট্রিটমেন্ট করা, ফলো আপে রাখা, সব কিছুই আসলে জরুরি। সেটা তো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মূলত মানুষের মধ্যে এই সচেতনতাগুলো তৈরি করা হয়, যাতে করে আসলে এই পেশেন্টদেরকে যত দ্রুত সম্ভব ডায়াগনোসিস করা এবং তাদেরকে যাতে ম্যানেজমেন্টের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়। থ্যাংক ইউ ডক্টর সজীব। আপনার কাছে আবার আসলাম। আমরা সাইকিয়াট্রিতে একটা কথা বলে থাকি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যে আসলে যে সমস্ত শারীরিক বিভিন্ন অসুখের মানুষ থাকে তাদেরও মানসিক সমস্যা হতে পারে, বা যারা আগে থেকে কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত তাদেরও বিভিন্ন শারীরিক সমস্যা থাকতে পারে। সুতরাং একটা ইন্টার ডিসিপ্লিনারি লায়াজোর ব্যাপার আছে। তো সেখানে আপনারা দুজনের কথা একটা বিষয় এসছে, স্টিগমা। তো ময়মনসিংহে এটা আপনারা কতটা দেখেন, অর্থাৎ অন্যান্য ডিসিপ্লিন থেকে সাইকিয়াট্রিতে রেফারাল, সেটা কতটা স্বাভাবিক বা কতটা প্রয়োজন, মানে যতটুকু দরকার ততটা আপনারা পান কিনা,
পাশাপাশি আমি এর সঙ্গে আপনাকে আরেকটু যুক্ত করে দিই, আমাদের ওল্ডার এজ গ্রুপে যারা আছেন, আমাদের বয়স্ক, আমাদের পিতামাতা, আমাদের বয়স্ক আত্মীয় স্বজন, বয়স্ক মানুষদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা, যেমন ডিমেনশিয়া, সেক্ষেত্রে অনেক রকম মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে বা পিছিয়ে আছি যদি আপনি সামগ্রিকভাবে বলেন। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। যেমন আপনি শুরুতে বলতেছিলেন যে ইন্টারডিসিপ্লিনারি মানে অ্যাপ্রোচটা কেমন। আপনি জেনে থাকবেন যে আমাদের দেশে 13% বাচ্চারা মানসিক রোগে আক্রান্ত। তো সেক্ষেত্রে আমি যেটা দেখি যে, যদি আমি ময়মনসিংহ মেডিকেলের কথা বলি, এখানে সম্পূর্ণ পেশেন্ট, যেহেতু সাইকিয়াট্রিতে সরাসরি অ্যাডমিশন নাই, সম্পূর্ণ পেশেন্ট ভর্তি হয়ে হলো পেডিয়াট্রিক্সে। আচ্ছা, তো পেডিয়াট্রিক্সে গত 18 বছরে আমাদের রেফারেলের হার হলো 3%। তো বাকি 10% পিপল কিন্তু আমরা পাচ্ছি না। তো আচ্ছা। এই যে একটা গ্যাপ, কিংবা কোনো রেফার করলে তারা আসতেছে না অথবা রেফার করা হচ্ছে না, এটা কিন্তু বড় ধরনের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এবং অনেকে মনে করেন যে যেমন সাবজেক্টের সম্পর্কে ডাক্তারদের ভিতরেও মানে একটা খারাপ ধারণা থাকে, আচ্ছা। যে এই সাবজেক্টে পাঠাইলে অনেকে আসতে চায় না। যেমন আমি সাইকিয়াট্রি নিয়ে অন্যান্য চিকিৎসকদের মধ্যেও চিকিৎসকদের মধ্যে স্টিগমা এখনো রয়ে গেছে। তো পাশাপাশি যদি আমরা দেখি যে একজন এসে বলতেছে যে আমার বাবা তো পাগল হয় নাই, তো আমার বাবাকে কেন এখানে রেফার করলো। তো যখন সে ওয়ার্ডের নামটা দেখে তার জেরিয়াট্রিক পেশেন্ট দেখে এরকম মনে হয়েছে তার সে আসবে না, সে নিউরোলজিতে দেখাবে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমাদের সাইকিয়াট্রিক পেশেন্ট শুরু হয় ডিমেনশিয়া থেকে, F01 কিংবা F0। তো স্বাভাবিকভাবে বিহেভিয়ারাল ডিস্টারবেন্সের যে রোগগুলো, সেগুলো আমরা যদি ক্লাসিফাই করি, তো ডিমেনশিয়া দিয়ে শুরু হয়। তো আসলে ওই বিষয়গুলো মানুষ মনে করে যে এটা আসলে নিউরোলজিক্যাল কেস, তখন নিউরোলজিতে চলে যায়, অথবা ডাক্তারও মনে করে এটা নিউরোলজিতে ট্রান্সফার করা উচিত। মেডিসিন থেকে নিউরোলজিতে ট্রান্সফার বেশি হয়, মেডিসিন থেকেও মাত্র 3% পিপল, মানে নিউরোলজি থেকে 3% পিপল আসে। একটু আগে সবুজ বলতেছিল সবচেয়ে বেশি পার্সেন্টেজ পিপল আসে হলো ইএনটি থেকে, যেটা খুবই অবাক করা বিষয়। আচ্ছা, যে আমাদের যে লিয়াজো, গত 18 বছর লিয়াজো সবচেয়ে বেশি পার্সেন্টেজের পিপল আসতেছে হলো ইএনটি থেকে, মানে হ্যাঙ্গিংয়ের পেশেন্ট হোক, যে পেশেন্টগুলো হোক, ইএনটি থেকে পেশেন্ট বেশি আসে। এটা খুবই মানে আশ্চর্যের বিষয় যে মেডিসিন থেকে তো আসলে মূল পেশেন্টটা আসবে, কিংবা নিউরোলজি থেকে মূল পেশেন্টটা আসবে, কিন্তু এখানে না এসে মূল পেশেন্টটা আসতেছে, মূল স্রোতটা আসছে লিয়াজো ইএনটি থেকে, কারণ ওইখান থেকে বেশি। আমি জানি না অন্যান্য হসপিটালের মানে ঘটনা কেমন, কিন্তু গত 18 বছরে এখানকার ঘটনাগুলো এরকম। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর সজীব। আমাদের বিরতির সময় এসছে, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর। আরোগ্য নিকেতনের বিশেষ আয়োজন দেশ জুড়ে মানসিক স্বাস্থ্যে। আমরা আছি ময়মনসিংহে, আমার সঙ্গে আছেন ডক্টর সাজ্জাদুল কবির এবং ডক্টর সজীব আবেদিন। সজীব আবেদিন, বিরতির আগে আপনার কাছে ছিলাম, আবার আপনাকে দিয়ে শুরু করছি। আমরা এখন অনেক আপনাদের মতো ইয়াং সাইকিয়াট্রিস্টদেরকে পাচ্ছি। নিশ্চয়ই এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যারা পাশ করছেন, আপনাদের নানাবিধ অ্যাক্টিভিটিতে তারা অনেকটাই মুগ্ধ হচ্ছেন। তো তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার প্রবণতাটা কতটুকু? অনেকেই হয়তো হেসিটেন্ট আছেন, এখনও দ্বিধা কাটিয়ে উঠতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না। তাদের প্রতি আপনার কি বক্তব্য থাকবে, যাতে তারা সহজে তাদের দ্বিধা কাটিয়ে উঠে মানসিক স্বাস্থ্যকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন? প্রথমতই আমরা যদি চিন্তা করি, আসলে এখনকার যে কারিকুলাম যেটা অলরেডি পাস করতেছে, তাদের আসলে 2012 সালে কারিকুলাম অনুযায়ী সাইকিয়াট্রিতে প্লেসমেন্ট 17 দিন কিংবা 21 দিন। তো 21 দিনের জায়গায় কাটসাট করে হয়তো বা 12-13 দিন থাকে। তো তাদের আসলে ওইভাবে জানা হয় না, ওয়ার্ডে ঢুকলো, বের হইলো, ছুটি কাটলো, কিংবা কোনো ঈদের ছুটিতে কোনো ব্যাচ চলে গেল, এরকম হয়ে খুব বেশি তাদের আসলে জানা হয় না। যেটা হয় ইন্টার্নশিপ পিরিয়ডে। তো ইন্টার্নশিপ পিরিয়ডে আমাদেরকে যদি তারা রোল মডেল হিসেবে চিন্তা করে, তখনই তারা আসার আসলে চিন্তা করবে। সেই ব্যাপারটাই আমরা লক্ষ্য রাখতেছি যে আসলে তারা কীভাবে মানে সাইকিয়াট্রি পারসিভ করতেছে, এবং কীভাবে তারা আসলে কেরিয়ার বেস চিন্তা করতেছে। যে আমি ইন্টার্নদের বোঝানোর চেষ্টা করি যে আসলে কীভাবে কেরিয়ার আগানো যায়। সেক্ষেত্রে তাদের ভিতরে এখন একটা পজিটিভ চেঞ্জ আমি খেয়াল করতেছি, যেটা হয়তোবা আগের থেকে, আমাদের আগের জেনারেশন কিংবা এই জেনারেশন থেকে তারা দেখে উদ্বুদ্ধ হচ্ছে, কিংবা আদারওয়াইজ তারা সাইকিয়াট্রি সম্পর্কে কিছু জানতেছে। ময়মনসিংহ মেডিকেলের অনেক কর্মকাণ্ড আছে, তার মধ্যে ইন্টার্ন ফেয়ারওয়েল কিংবা ইন্টার্নদের জন্য আলাদা স্পেসিফিক প্রোগ্রাম সেট করা, ইন্টার্নদের জন্য জিপি প্র্যাকটিসের আলাদা স্পেসিফিক গাইডলাইনের জন্য আলাদা মানে অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম হয়। তো সব মিলে একটা ব্যাচকে 5টা ভাগে ভাগ করে আলাদা আলাদা প্রোগ্রাম করা হয়। তো তারা মোটামুটি সাইকিয়াট্রিক কেরিয়ারের দিকে আগাচ্ছে। অন্যান্য জায়গার তুলনায় আমরা জানি না কেমন করতে পারতেছি, বাট আমরা চেষ্টা করতেছি যে তাদের ভিতরে সাইকিয়াট্রিক বিষয়টা মানে তুলে ধরতে, এবং তারাও দেখতেছে যে আলটিমেটলি জনসচেতনতা বাড়তেছে। তো সাইকিয়াট্রি পেশেন্টের হার বাড়তেছে এবং সাইকিয়াট্রির ডক্টরের চাহিদা বাড়তেছে। তো সেক্ষেত্রে এই চাহিদা পূরণ করার জন্য হলেও মানুষ লাগবে।
সেক্ষেত্রে আমরাও চেষ্টা করতেছি, তাদের ভিতর থেকে একটা পজিটিভ রেসপন্স আমরা পাচ্ছি। এবং গত 2 বছর ধরে আমি যেটা খেয়াল করতেছি, অনেকেই যারা পাস্ট হয়ে গেছে এবং তারা FCS পার্ট 1 কিংবা MD-তে চান্স পাচ্ছে, ভালো লাগতেছে দেখে যে না, তাদের ভিতরে একটা পজিটিভ চেঞ্জ আসতেছে। থ্যাংক ইউ। ডক্টর সাজ্জাদুল কবির, আপনার কাছে জানতে চাইছি, আসলে ক্যারিয়ার হিসেবে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা একটা বড় প্রশ্ন। তো মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অন্তত এই ময়মনসিংহে বা সামগ্রিকভাবে বাংলাদেশের চিত্রে আপনি বলতে পারেন, এখনও কি যথেষ্টভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল সাইকিয়াট্রিস্টরা? এটিকে কি অর্থনৈতিক সচ্ছলতার দিক থেকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়? অ্যাকচুয়ালি ক্যারিয়ার চয়েস আসলে অনেকগুলো ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে, তার মধ্যে আসলে অর্থনীতির ব্যাপার একটা। আমার কাছে মাঝে মধ্যে বিভিন্ন স্টুডেন্ট এসে বলে যে স্যার সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করতে চায়, এই সাইকিয়াট্রির ফিউচার কেমন? তখন আমি বলি যে আসলে সাইকিয়াট্রি পেশেন্ট কিন্তু হিউজ, সেই পেশেন্টগুলো আনডায়াগনোজড থাকে, রেফার হয় না। সেই কারণে এই পেশেন্টগুলো যদি যে বাংলাদেশের 20% পেশেন্ট সাইকিয়াট্রিক পেশেন্ট, এই পেশেন্টগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে পেশেন্টের সংখ্যা কিন্তু অনেক। সেই তুলনায় বাংলাদেশে মাত্র 550 সাইকিয়াট্রিস্ট কিছুই নয়। আর সাইকিয়াট্রি সেই দিক থেকে চিন্তা করলে ফিউচারে সাইকিয়াট্রি কিন্তু অত্যন্ত পটেনশিয়াল একটা সাবজেক্ট। আর সাইকিয়াট্রি চয়েস করার পিছনে আরও কিছু পজিটিভ দিক আছে, যেমন একটা হচ্ছে সাইকিয়াট্রিতে কিন্তু ইমার্জেন্সি কেস কম। তো যারা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করতে চায়, যেহেতু ইমার্জেন্সি নেই, ফিজিক্যাল ইমার্জেন্সি, হ্যাঁ ফিজিক্যাল ইমার্জেন্সি যেহেতু কম, সেক্ষেত্রে কুল সাবজেক্ট হিসেবে যেমন আরও কিছু স্কুল সাবজেক্ট আমাদের রয়েছে, যেমন এন্ডোক্রাইন, তারপরে হচ্ছে স্কিন অ্যান্ড মিনারেল ডিজিজ, এই যে সাবজেক্টগুলো যেমন কুল। তো সেই ক্ষেত্রে সাইকিয়াট্রি কিন্তু অনেকটা কুল সাবজেক্ট। তো সেক্ষেত্রে এখন ইদানিং আমি যেটা দেখছি যে মেয়েরা বিশেষ করে সাইকিয়াট্রিতে কিন্তু বেশ আগ্রহী তারা। হ্যাঁ, তো সামগ্রিকভাবে তো মেডিকেলে এখন মেয়েরা অনেক বেশি আসছে। জি, আর সাইকিয়াট্রিতে এখনও আমি যেটা দেখেছি যে মেয়েরা বেশ আগ্রহ প্রকাশ করে সাইকিয়াট্রি। আমরা যখন ক্লাস নিই তখন স্টুডেন্টরা মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করে যে স্যার এই সাবজেক্টে ক্যারিয়ার করতে চাই, ফিউচার কেমন? আর যদি অর্থনৈতিক ব্যাপারটা এবং পেডিয়াট্রিক্স থেকে বাইরে এসে জি সাইকিয়াট্রিকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার একটা প্রবণতা মেয়েদের মাঝে দেখা যাচ্ছে। ইদানিং আমি কিন্তু এটা পাচ্ছি, যেটা হয়তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এতটা পেতাম না, কিন্তু এখন স্টুডেন্টরা বেশ সচেতন। তারা এখন ক্যারিয়ারের প্ল্যানিং মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় তারা চিন্তা করে, বিভিন্ন সাবজেক্টের কথা ভাবে এবং প্রস অ্যান্ড কনস চিন্তা করেই কিন্তু তারা সিদ্ধান্তের ব্যাপারগুলো আমাদের সাথে শেয়ার করে। আর অর্থনৈতিক ব্যাপার যদি বলেন, তাহলে যেহেতু সাইকিয়াট্রির পেশেন্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকেও সাইকিয়াট্রি কিন্তু যথেষ্ট ভালো এবং পটেনশিয়াল সাবজেক্ট আমি মনে করি। আচ্ছা, আপনাকে একটা সম্পূর্ণ প্রশ্ন করে রাখি। ডক্টর সজীব আবেদিন কারিকুলামের ব্যাপারে বলছিলেন, আপনি কি কারিকুলাম নিয়ে সন্তুষ্ট? অর্থাৎ এখনকার কারিকুলামে কি মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রিকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি কারিকুলামটা বেশ বড়। আমরা যেটা দেখেছি কারিকুলামে অ্যাকচুয়ালি অনেক ডিজিজ কভার করা আছে, বাট এই যে প্লেসমেন্ট টাইম, আমরা আসলে ম্যাক্সিমাম 2 সপ্তাহ স্টুডেন্টদেরকে আমরা সময় পাই। 2 সপ্তাহের মধ্যে শুক্রবার থাকে, খুব আমরা মাত্র 2 ঘন্টা সময় পাই তাদের ক্লাস নেওয়ার জন্য। এটা আসলে এতগুলো ডিসঅর্ডার এই 14 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে ক্লাস নিয়ে তাদেরকে বোঝানো, এটা অত্যন্ত কঠিন। বছরে আমরা মাত্র 20টা লেকচার তাদেরকে নিতে পারি, যেটা আসলে এত বড় সাবজেক্ট। যেহেতু সামনে প্রফেশনাল পরীক্ষা সাইকিয়াট্রি বোর্ড হবে, সেখানে আসলে স্টুডেন্টদের প্লেসমেন্ট টাইম অবশ্যই আরও বাড়ানোর দাবি করছি আমি। এই ব্যাপারে কি আপনার কোনো সুনির্দিষ্ট সুপারিশ করেছেন? আমরা চেষ্টা করতেছি, আমরা চিঠি দেওয়ার চেষ্টা করতেছি বা নানানভাবে আমরা সিনিয়রদের মাধ্যমে এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে সাইকিয়াট্রিতে অন্ততপক্ষে 1 মাসের প্লেসমেন্ট দেওয়া সম্ভব হয়। তা না হলে এতগুলো ডিসঅর্ডার, যেগুলো আসলে অন্য মেডিসিন ডিসঅর্ডার থেকে অনেকটাই আলাদা, তো আমরা যদি প্রপার এক্সপোজার তাদেরকে করাইতে না পারি, তাহলে স্টুডেন্টদের আসলে খুব বেশি উপকার হয় না। ডক্টর সজীব, আপনি কিছু যোগ করতে চান কিনা? হ্যাঁ, আমি সবুজের সাথে যদি যোগ করি যে যথারীতি আমরা প্রিন্সিপাল স্যারের সাথে রেগুলার যোগাযোগ রাখি প্লেসমেন্টের ব্যাপারে। প্লেসমেন্টগুলো যেগুলো হচ্ছে যে আমরা একটা কোভিড পরবর্তী পিরিয়ডে একটা সেশনের ভিতরে পড়ে গেছি, তো আমরা 2 মাস করে কার্টেল করা লাগতেছে ফাইনাল ইয়ারে। তো দেখা যাচ্ছে 2 মাস কার্টেল করলে বেশিরভাগ কার্টেলটা হচ্ছে সাইকিয়াট্রি থেকে। আচ্ছা, এখানে 3 সপ্তাহ প্লেসমেন্ট থাকে লগবক অনুযায়ী। তো এই কারিকুলাম অনুযায়ী 3 সপ্তাহ প্লেসমেন্টের জায়গায় 1 সপ্তাহ থেকে আমরা নিয়ে ফেলতেছি, যেমন সবুজ বলতেছিল 2 সপ্তাহ নিচ্ছি। কিন্তু এই সেম জায়গায় যেখানে 6 সপ্তাহ প্লেসমেন্ট, সেখান থেকে কিন্তু আমরা 2 সপ্তাহ নিচ্ছি না, ওখান থেকে 1 সপ্তাহ নিচ্ছি। তার মানে 3 সপ্তাহ থেকেও 1 সপ্তাহ নিচ্ছি, 6 সপ্তাহ থেকেও 1 সপ্তাহ নিচ্ছি, কিন্তু প্রপোর্শনেটলি সাইকিয়াট্রি থেকে বেশি নেওয়া হচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে যে কিছু সাবজেক্ট আছে যেগুলো কম গুরুত্বপূর্ণ, তারা সময় পাচ্ছে, কিন্তু সাইকিয়াট্রির মতো একটা বড় সাবজেক্টের ক্ষেত্রে ওইভাবে সময় পাওয়া যাচ্ছে না। এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট খেয়াল রাখতেছি, প্লাস অনেক করে শেষ পর্যন্ত তারা বলেই বসে যে আপনারাই রোস্টার করেন, আমরা চলে যাই। তো আলটিমেটলি একটা খেয়ালিপনা আছে, যার কারণে আমরা আসলে পারি না। এক্ষেত্রে তো একটা সামগ্রিক সমন্বয় করা যেতে পারে, বা সমস্ত মেডিকেল কলেজের
মধ্য থেকে একটা কম্বাইন্ড সুপারিশমালা হয়তো প্রেরণ করা যেতে পারে, অর্থাৎ কারিকুলামে আরও কিছুটা সংশোধন প্রয়োজন। আচ্ছা, আপনাদের কাছে আরও শুনবো। আমাদের সর্বশেষ বিরতিতে যাবার একটা সময় হয়েছে, আমরা সর্বশেষ বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। দেশ জুড়ে মানসিক স্বাস্থ্যে আমরা আছি ময়মনসিংহে, এবং আমার সঙ্গে আছেন ডক্টর সজীব আবেদিন এবং ডক্টর মোহাম্মদ সাজ্জাদুল কবির। ডক্টর সজীব, আমি আপনার কাছে আসছি। আপনি ময়মনসিংহের সন্তান, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন এবং আবার কর্মজীবনে ময়মনসিংহে ফিরে এসেছেন। আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন এক ধরনের মানসিক স্বাস্থ্যের ব্যবস্থা দেখেছেন, এখন আপনি নিজে একজন মানসিক স্বাস্থ্য চিকিৎসক, আপনি এখন একরকম দেখছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে 10 বছর পরে আপনি ময়মনসিংহের মানসিক স্বাস্থ্যকে কোথায় দেখতে চান? ধন্যবাদ। আমরা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আগাই তাহলে 10 বছর পরে নিশ্চয়ই আমরা খুব ভালো জায়গায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো আমরা যেগুলো বিষয়গুলো আমরা বলতেছিলাম আজকে, যে আমি স্পেসিফিক্যালি একটা ইন্ডিভিজুয়ালাইজড আমরা হসপিটাল কিংবা ইনস্টিটিউট চাই, যেটা শুধুমাত্র মানসিক সেবা দিবে, মানসিক পেশেন্টকে ভর্তি করা শেখাবে, এবং মাদকাসক্তির যে করাল ঘাসে এই সমাজকে মানে ধরতেছে সেই বিষয়গুলা নিয়ে আমরা মাদকাসক্তির রোগীকেও আমরা ঠিকমতো সেবা দিতে পারবো, এদেরকে অপরাধী না ভেবে আমরা রোগী হিসেবেও ডিল করতে পারবো। প্লাস প্রাইভেট মানে যে সেক্টরগুলো আছে সেগুলোও যদি এগিয়ে আসে, আলাদা আলাদা প্রাইভেট যদি হসপিটাল হয়, ঢাকায় কিছু প্রাইভেট হসপিটাল আছে, ওই মতো যদি আমাদেরও কিছু কীরকম মানে কিছু হসপিটাল ময়মনসিংহে ডেভেলপ করে, কিংবা এক্সিস্টিং যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো আছে সেগুলোও যদি ডেভেলপ করে মানসিক প্লাস মাদকাসক্তি কেন্দ্র দুইটা একসাথে করা যায়, তো মোটামুটি আমরা 10 বছর পরে যদি আমরা অ্যাটলিস্ট 5টা থেকে 7টা প্রতিষ্ঠান যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা আর লোকবল যদি যথেষ্ট পরিমাণ পাই, আমরা মোটামুটি একটা সেবা ময়মনসিংহ ডিস্ট্রিক্টে কিংবা ময়মনসিংহ ডিভিশনাল ভিতরে দেওয়া সম্ভব। সর্বোপরি আমাদের যেটা হলো যে নিজেদের ইচ্ছা, প্লাস হলো যে গভর্নমেন্টের সহযোগিতা, প্লাস পাবলিক যদি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বলি তাদেরও নির্দিষ্টভাবে যদি আমরা তাদেরকে ইন্সপায়ার করতে পারি যে এই সেক্টরটা তো ভালো। যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আসতে চায় না, কারণ হিসেবে তারা মনে করে যে এটা আসলে খুব বেশি লাভজনক না, কিন্তু ইদানিং যেটা তারা খেয়াল করতেছে না এটাও লাভজনক একটা, মানে তারা তো আসলে বিজনেসটা দেখেন, তো সেবার পাশাপাশি বিজনেসটাও তারা খেয়াল রাখেন। তো সেক্ষেত্রে যদি একটা সফল বিজনেস মডেল হিসেবে তারা দাঁড়াইতে পারেন, তাহলে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো তারাও এগিয়ে আসবেন, এবং আশা করি তারাও আস্তে আস্তে এগিয়ে আসবেন। 10 বছর পরে আমরা যদি এখানে অ্যাটলিস্ট এখন 4 থেকে 5 জন সাইকিয়াট্রিস্ট ময়মনসিংহ শহরে প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন, তো এখানে অ্যাটলিস্ট 30 থেকে 40 জন সাইকিয়াট্রিস্ট প্র্যাকটিস করতে পারবে, এই পরিমাণ রুগী ময়মনসিংহ শহরে রয়েছে। তো সবুজের সাথে যদি আমি অ্যাড করি যে প্রাইভেট প্র্যাকটিসে হোক, টাকার যে ব্যাপারটা বলতেছিলেন যে টাকার যে বিষয়টা, তো যথেষ্ট অর্থনৈতিক সচ্ছলতা আসা সম্ভব যদি সব রোগীগুলো যথেষ্টভাবে রেফার হয়, তাহলে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটা সুন্দর জীবনযাপন করা সম্ভব অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট। যদিও ইমার্জেন্সি আছে, কিন্তু ইমার্জেন্সিটা এতটা জটিল না যে আমরা ম্যানেজ করতে পারবো না, যে যতটুকু ইমার্জেন্সি আছে ততটুকু ম্যানেজ করা সম্ভব। বাট মোটামুটি আমরা ভালো জীবনযাপন অন্যান্য যে কোনো সাবজেক্টের তুলনায় এটা বেটার লাইফ লিড করা সম্ভব। আচ্ছা, আপনি স্কুল মেন্টাল হেলথ এবং টেলিসাইকিয়াট্রি সার্ভিস নিয়ে আর কিছু বলবেন কিনা? হ্যাঁ, টেলিসাইকিয়াট্রি সার্ভিস নিয়ে আমি যেটা বলতেছিলাম যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো যেগুলো অলরেডি জেলা সদরগুলোতে অ্যাভেলেবল, সেগুলোকে আমরা আরেকটু বেটার অপশন দিতে পারি, আরেকটু বেটার ফ্যাসিলিটি দিতে পারি। প্লাস হলো যে প্রত্যেকটা, যেমন মেডিকেল কলেজ, আমি নেত্রকোনায় যখন ছিলাম আমি একজন ওয়ান ম্যান অ্যাট এ টাইম, আমি মেডিকেল অফিসার, ইমার্জেন্সি ডিউটি করতেছি, তারপরে রেজিস্টার, সো আমি ক্লাস নিতে হচ্ছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দেন আমাকে লেকচারও নিতে হচ্ছে। সো সব মিলে একজনে একটা মেডিকেল কলেজ সম্ভব না। সেক্ষেত্রে ময়মনসিংহ মেডিকেল কলেজের উপর চাপটা কমে যেত যদি নেত্রকোনাটা স্বাবলম্বী হতো, কিংবা জামালপুর মেডিকেলটা স্বাবলম্বী হতো, আশেপাশের মেডিকেল কলেজগুলো যদি স্বয়ংসম্পূর্ণ হয়, এবং তাদের ক্ষেত্রে যথাযথ মানে যে পোস্টগুলো ক্রিয়েট হয়েছে অলরেডি, সেই পোস্টগুলো যদি ভরাট করা সম্ভব হয়। অন্য সাবজেক্টে পোস্ট নিয়ে মানে একটু কারাকারি লেগে যায়, কিন্তু আমাদের পোস্ট খালি, কিন্তু মানুষ নেই। আমাদের আসলে যথেষ্ট পরিমাণ লোকবল প্রয়োজন, এবং যথেষ্ট পরিমাণ মানুষ যদি আসে, কিংবা নতুন ডাক্তাররা যদি এই সাবজেক্টে কেরিয়ার করে, তাহলে আমরা অবশ্যই মানে 10 বছর পরে আমরা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাজ্জাদুল কবির সবুজ। আপনার কাছে একই বিষয়ে জানতে চাই, 10 বছর পরে ময়মনসিংহের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাকে কোথায় দেখতে চান? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি আসলে আরেকটু পিছন থেকে শুরু করতে চাই। 10 বছর আগে ময়মনসিংহের যে অবস্থা ছিল, তখন আউটডোর ছিল, তবে এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি, আমাদের ময়মনসিংহ মেডিকেলে 6 দিনে আউটডোর আছে, এবং প্রায়
70 থেকে 80 জন রোগী হয়, যেটা আগে ছিল না। আগে হয়তো বা 1 থেকে 2 দিন আউটডোর চালু ছিল, তো আস্তে আস্তে কিন্তু ফ্লোরিশ করেছে। তারপরে আগে সাইকিয়াট্রিস্ট ছিলেন 1 থেকে 2 জন, মেডিকেল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন খুবই কম, যত সামান্য। এখন কিন্তু আমাদের মোটামুটি একটা ম্যান পাওয়ার আছে, সেটা অল্প হলেও আগের চেয়ে অনেক ভালো, সার্ভিস ভালো। তবে আমাদের স্বল্পতা রয়ে গেছে, আমাদের স্পেস নেই। সর্বোপরি আমাদের টোটাল হিসাব করলে আমাদের ম্যান পাওয়ার কম রয়েছে। তো আমি যেটা মনে করি আগামী 10 বছরে অনেক কিছু পরিবর্তন হবে। আমি যেটা মনে করি যে সামনে অনেক আমাদের কাজ করার অনেক সুযোগ তৈরি হবে। আমরা হয়তো নতুন জায়গা পাবো, অনেক বড় পরিসরে অনেক পোস্ট ক্রিয়েট হবে, এখানে অনেক ম্যান পাওয়ার আসবে। তার পাশাপাশি উপজেলাগুলোতে এবং জেলা সদর হাসপাতালগুলোর সাথে লায়াজন বাড়বে। বিভিন্ন ডাক্তারদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করানো হবে। স্কুল হেলথ সার্ভিসে মেন্টাল হেলথকে ইন্টিগ্রেট করা হবে, যাতে করে ওখান থেকে কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ারের পেশেন্ট বা বাচ্চা তাদেরকে যাতে যথাযথভাবে রেফার করা সম্ভবপর হয়। তারপরে হচ্ছে যে মাদকাসক্ত কেন্দ্র, যেটা আমি বলেছিলাম যে আশা করি প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা বড় পরিসরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র তৈরি হবে। যারা উদ্যোক্তা রয়েছেন, প্রাইভেট হাসপাতালের সাথে যারা জড়িত আছেন, তারা এই সেক্টরে এগিয়ে আসতে পারেন। তারাও যদি বিভিন্ন মানসিক চিকিৎসা কেন্দ্র এবং মাদকাসক্ত নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করেন, সামনে যেহেতু আশা করতেছি সাইকিয়াট্রিস্ট এর সংখ্যা আরও অনেক বাড়বে, তো তাদেরও কিন্তু এখানে কর্মসংস্থানের সুযোগ হবে। সেক্ষেত্রে এই সার্ভিস আশা করি আরও বিস্তৃত হবে আশা করতেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, সেটা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে করা যেতে পারে, জেলা সদর হাসপাতালের পক্ষ থেকে করা যেতে পারে, সরকারের পক্ষ থেকে করা যেতে পারে। সেটার জন্য বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া নানানভাবে ভূমিকা পালন করতে পারে, যাতে রুট লেভেল পর্যন্ত মানুষের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা তৈরি করা যায়। বিভিন্ন ধরনের মিথ যেগুলো মানসিক স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ব্যাপারে মানুষের মধ্যে রয়েছে, সেগুলো যেন দূর করা যায়। তাহলে আমি মনে করি আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে এই যে 20% মানুষ মানসিক রোগে আক্রান্ত, যাদের মধ্যে 94% মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত, সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাজ্জাদুল কবির এবং ডক্টর সজীব আবেদিন, আপনাদের অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়ে আলোকিত করার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। আশা করব যারা নীতি নির্ধারক আছেন তারা আমাদের কথাগুলো শুনতে পাবেন এবং ময়মনসিংহ শহরের এবং আশেপাশের অঞ্চলের মানসিক স্বাস্থ্য সেবার যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার ব্যাপারে আপনাদের ভূমিকা রাখতে পারেন। আমরা ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমরা যাব দেশের বিভিন্ন প্রান্তে, শুনবো সেসব এলাকার মানসিক স্বাস্থ্যের সীমাবদ্ধতা, সম্ভাবনা এবং আশার গল্পগুলো। আমাদের সঙ্গেই থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।